একই জায়গায়, ঘাড়ে ধারালো দাঁতের চিহ্ন। তোর কি মনে হয় এটা কি সত্যিই কোনো ভ্যাম্পায়ারের কাজ? কৌতূহলভরা দৃষ্টিতে কথাগুলো বলতে বলতে তের পাশে বসলো জিমিন। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু কাজ করছিল তে। জিমিনের কথাগুলো তোয়াক্কা না করে ল্যাপটপে টাইপিং করা অবস্থাতেই বলল, আমি এসব বিশ্বাস করি না। কথা বলে উঠে দাঁড়ায়। জিমিন অবাক হয়ে বলে, প্রজেক্ট কমপ্লিট? ল্যাপটপটা বন্ধ করে ব্যাগে ভরতে ভরতে জবাব দিল তে, বাসায় যাচ্ছিস? রাত হয়েছে, তোর একা যাওয়াটা ঠিক হবে না। আমার আরেকটু বাকি আছে, অপেক্ষা কর, তারপর না হয় একসাথেই যাব। প্রয়োজন নেই, তুই তোর কাজে মনোযোগ দে, আমি যাচ্ছি। কিন্তু জিমিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে আসে তে। লাইব্রেরি থেকে বের হতেই হঠাৎ ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যায় ওর। সাল 2000, জানুয়ারি মাস। এই সময় পুরো শহর বরফে ঢাকা থাকে, তাই ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। রাত প্রায় 11টা, রাস্তায় তেমন মানুষ নেই, থাকবেই বা কি করে? বিকালে স্নোফল হয়েছে, চারিদিক বরফ, ঠান্ডায় হাত পা জমে যাওয়ার উপক্রম। স্ট্রিট লাইটগুলোর আলোতে জমে থাকা বরফগুলো আরো ফকফকে দেখাচ্ছে। রাস্তার পাশেই দুইজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে, মাঝে মধ্যে একটা দুটো গাড়ি আসছে যাচ্ছে, তেমন মানুষজন নেই, একদম নীরব পরিবেশ। হাতে গ্লাভস পরে গলায় মাফলারটা ভালো করে পেঁচিয়ে ওটা ধরলো তে বাসার উদ্দেশ্যে। তের পুরো নাম কিম তেয়ং। ছোটবেলায় মা মারা যাওয়ার পর ওর বাবাই ওর দেখাশোনা করেছেন, কিন্তু কাজের জন্য বছরের অর্ধেকের বেশি সময় শহরের বাইরেই থাকতে হয় তাকে, তাই বেশিরভাগ সময় তেকে একাই থাকতে হয়। প্রথম কষ্ট হলো, পরবর্তীতে নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে ও। কলেজের কিছু প্রজেক্টের জন্য এতক্ষণ লাইব্রেরিতে ছিল, কিন্তু কাজ করতে করতে কখন এত দেরি হয়ে যায় বুঝতেই পারিনি সে। দুই পাশে জঙ্গল, যেটা এখন বরফে ঢাকা, আর মাঝ দিয়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে তে। পুরো পথে এতে একাই, কিন্তু এতের কোনো ভ্রুক্ষেপ নেই, নিজের মতোই হাঁটছে তে। হঠাৎ কিছু একটা শব্দ কানে আসে তে, সাথে সাথে পা দুটো জমে যায়। আশেপাশে ঘুরে খোঁজার চেষ্টা করেও কাউকে পায় না। হঠাৎ জিমিনের বলা কথাগুলো মনে পড়ে যায় তের। ভ্যাম্পায়ার। কিছুদিন ধরে শহরে অনেক অদ্ভুতভাবে মানুষ খুন হচ্ছে, আর অনেকেই এটাই ভ্যাম্পায়ারের কাজ বলে দাবি করছে। হঠাৎ একটা অদ্ভুত ভয় মনে গেঁথে যায় তের। ওর আশেপাশে কি তাহলে কোনো ভ্যাম্পায়ার আছে? চোখে মুখে ভয়ের ছাপ, ওর গলা শুকিয়ে গেছে, ঢোক গিলছে তে। হঠাৎ আবারও জঙ্গলের ভেতর থেকে খচখচ শব্দ পেয়ে শিউরে ওঠে ও। ভয়ে ভয়ে সেদিকে তাকিয়ে বলে, কে ওখানে? কোনো উত্তর আসে না, কিন্তু পাতার খচখচ শব্দ আসছে, তার সাথে কিছু একটা গোঙানোর শব্দ। ভয় পেয়ে যাইতে 2-3 কদম পিছিয়ে নেয় ও। এখান থেকে এই মুহূর্তে দৌড়ে পালাতে পারলে বাঁচো, কিন্তু হঠাৎ মনে হলো যদি কেউ বিপদে পড়ে থাকে, যদি কারো সাহায্যের প্রয়োজন হয়ে থাকে, তখন কিসের শব্দ হতে পারে এটা? একবার গিয়ে কি দেখবো? দোটানে পড়ে যাইতে কি করবে ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ ভেবে মনে সাহস জুগিয়ে শব্দটার পিছনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শব্দটা যে দিক থেকে আসছে সেদিকে পা বাড়াইতে একটু ভেতরের দিকে যেতে সাদা বরফে লালচে কিছু ছাপ দেখতে পায়। চাঁদের আলোয় স্পষ্ট লাল রং দেখা যাচ্ছে। তে বিষয়টা বোঝার জন্য আশেপাশে চোখ বোলাতে ঝোপের আড়ালে কিছু একটা দেখতে পায়। লাল রঙের ছাপগুলো ঝোপ অব্দি যাচ্ছে। আলতো পায়ে সামনে এগোইতে, কিন্তু সামনে যেতে এই জিনিসটা দেখে অবাক হয়। উল্ফ। অবাক স্বরে কথাটা বলল তে। সাদা ঘন লোমযুক্ত বিশাল শরীর উল্ফটার অচেতন অবস্থায় ঝোপের পেছনে পড়ে আছে। এমন অবস্থাতে কেন যেন উল্ফটাকে অদ্ভুত সুন্দর লাগছে তের কাছে। ইচ্ছে করছে পাশে গিয়ে ওর মসৃণ গায়ে হাত বুলিয়ে দিতে, কিন্তু উল্ফটা নড়ে ওঠায় ভয়ে কিছুটা দূরে সরে দাঁড়াইতে চোখ মেলে তাকায় উল্ফ। গাঢ় সবুজ বর্ণের চোখ জোড়া তের উপর স্থির। তার অবাক করার বিষয়, উল্টা ওকে দেখে আক্রমণ করলো না, উল্টো অদ্ভুত ভাবে ওর দিকে তাকিয়ে রইল। তে বুঝতে পারছে না যে উল্টা কি ভাবছে, কিন্তু উল্টার চোখে যেন কোনো হিংস্রতা নেই, সেটাও বুঝতে পারছে। মায়াভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে উল্টা তের দিকে। হঠাৎ তের চোখ যায় উল্টা পায়ের দিকে, ওর পা থেকে রক্ত বের হচ্ছে। এখন তে বুঝতে পারলো যে তখন বরফে লাল রঙের জিনিসটা এরই রক্ত ছিল। নরম সুরে বলল, তুমি কি ব্যথা পেয়েছো? তে আলতো পায়ে উল্টার পাশে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। উল্টো চুপ করে আছে। তে নিজের গলার মাফলারটা খুলে সাবধানে উল্টার পায়ে বেঁধে দিতে শুরু করে। আমার কাছে এই মুহূর্তে এটা ছাড়া কিছুই নেই। আশা করি এটা দিয়ে বাঁধলে তোমার রক্তটা কিছুটা পড়া বন্ধ হবে। বাঁধা শেষ করে উল্টার দিকে তাকাইতে
অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে উল্ফটা ওর দিকে। তে উঠে দাঁড়ায়, উল্ফটার দিকে তাকিয়ে একটা ঘন নিঃশ্বাস ফেলে বলে ও, আমি তোমার জন্য প্রে করব, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে তুমি। তে পেছনে ঘুরে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে উল্টোর দিকে তাকায়। এখনো সেই অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সে তের দিকে। তে উল্টোর থেকে চোখ সরিয়ে নেয়, ব্যাগের বেল্টটা শক্ত করে ধরে বড় একটা নিঃশ্বাস ফেলে বাসার উদ্দেশ্যে পা বাড়ায়। তে চলে যেতেই অদ্ভুতভাবে উল্টা মানুষে পরিণত হয়ে যায়। সাদা রঙের হাই কলার লং কোট পরিহিত, গাঢ় কফি কালারের চুলগুলো ওর, ঘাড় ছুঁই ছুঁই, চোখ দুটো গভীর আর মায়াবী। কিন্তু একটু নিখুঁতভাবে তাকালে বোঝা যাবে যে এই দৃষ্টিতে কতটা হিংস্রতা। আধশো অবস্থা থেকে উঠে বসে সে, হাতেতে মাফলার বাঁধা, ঠোঁটের কোণে সরু হাসি রেখা ফুটে ওঠে তার। মাফলারে বাঁধন খুলে হাতে নেয় সে, দু হাত দিয়ে গভীর স্পর্শ করে নিখুঁতভাবে দেখছে সে মাফলারটাকে। হঠাৎ অনেকগুলো পায়ের শব্দ শোনা যায়, অনেকগুলো উল্ফ একসাথে এসে দাঁড়ায় তার সামনে। মুহূর্তে সবগুলো নিজের রূপ বদল করে উল্ফ থেকে মানুষে পরিণত হয়ে যায়। সকলের পরনে কালো রঙের পোশাক। তাদের মধ্যে একজন এগিয়ে আসে ছেলেটার দিকে, তারপর বিচলিত কণ্ঠে বলে ওঠে, প্রিন্স, আপনি কি ঠিক আছেন? ক্ষমা করবেন, আমরা দেরি করে ফেলেছি, কিন্তু আমরা ভাবতে পারিনি যে ভ্যাম্পায়াররা এভাবে হঠাৎ হামলা করে বসবে। সেদিন ভ্যাম্পায়ার কিং এর সাথে আমাদের সমঝোতা করার পরেও তারা কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে? আমরা লোকটার কথার মাঝে ছেলেটি ডান হাত তুলে তাকে চুপ করার ইশারা করে। সাথে সাথে লোকটি মাথা নিচু করে চুপ হয়ে যায়। ছেলেটি মাফলারটা নাড়াচাড়া দিতে দিতে মৃদু স্বরে বলতে শুরু করে, তা হয় ভালোর জন্যই হয়। যদি আজকে আমি আহত না হতাম তাহলে কখনো তাকে হয়তো পেতাম না। তার কোমল হাতের স্পর্শ, তার গভীর চোখের দৃষ্টি, তার ঠান্ডা কাঁপা কাঁপা কণ্ঠ, তার মায়াবী চাহনি, সবকিছু যেন অদ্ভুত সুন্দর। কিন্তু আমি তাকে হাসতে দেখিনি। তার ঠোঁটে হাসি ছিল না কেন, তার চোখে বিষণ্ণতা ছিল, কিন্তু তবুও তাকে মায়াবী লাগছিল। আচ্ছা, যদি সে হাসে তাহলে তাকে আরো কত সুন্দর লাগবে, তাই না? আই হ্যাভ টু ফাইন্ড হার। প্রিন্স, কার কথা বলছেন আপনি? মাই প্রিন্সেস। প্রিন্সেস? কিন্তু আমাদের রাজ্যে তো শুধু আপনি একমাত্র প্রিন্স, আর ভ্যাম্পায়ার রাজ্যেও শুধু ভ্যাম্পায়ার কিং আর তার ছেলেরা। এখানে তো কোনো প্রিন্সেস নেই। সে কোনো রাজ্যের প্রিন্সেস না সুগা, সে আমার হৃদয়ের প্রিন্সেস। সি ইজ মাই প্রিন্সেস, প্রিন্স জংকুকের প্রিন্সেস। এভাবে এক সপ্তাহ কেটে যায়। একদিন লাইব্রেরি থেকে বাসায় ফিরছে তে। রোজের মতো আজও ওই একই পথ দিয়ে হেঁটে ফিরছে ও, কিন্তু আজকে অন্যরকম লাগছে তের কাছে। মনে হচ্ছে যেন কেউ ওকে ফলো করছে। গত এক সপ্তাহ ধরে এমনটাই হচ্ছে তার সাথে। কলেজ, লাইব্রেরি, এমনকি বাড়িতেও মনে হয় কেউ ওর আশেপাশে আছে, খুব কাছে থেকে ওকে দেখছে, কিন্তু আশেপাশে খুঁজেও কাউকে পায় না তে। আজও তেমনটাই হচ্ছে। অদ্ভুত ভয় কাজ করছে তের মনে। বারবার পিছনে ফিরে তাকাচ্ছে ও, কিন্তু কেউ নেই। অথচ নিজের পিছনে কারো উপস্থিতি ঠিকই অনুভব করছে ও। রাস্তায় বরফ জমে আছে, তাই সাবধানে হাঁটতে হচ্ছে ওকে। আজকে গলার মাফলার পরে নিতে ঠান্ডায় জমে যাচ্ছে গলা আর মুখ। আবারও পিছনে কারো উপস্থিতি পেয়ে ফিরে তাকাইতে, কিন্তু কেউ নেই। এতক্ষণ ভয় লাগলেও এখন বিরক্তি লাগছে ওর কাছে। প্রথমত এমন ঠান্ডা যা ওকে জমিয়ে দিচ্ছে, আবার এমন বরফ জমে থাকা পিছল রাস্তা, তার উপর এমন কারো লুকোচুরি যেন বিরক্তির সীমা অতিক্রম করে ফেলেছে তের। পিছন ঘুরে আশেপাশে তাকিয়ে হঠাৎ জোর গলায় চেঁচিয়ে বলতে শুরু করে দে, কে তুমি? দেখো, আমার এমন লুকোচুরি পছন্দ না, তাই যেই হও না কেন সামনে আসো আমার। যদি আমি খুঁজে বের করি তাহলে কিন্তু ভালো হবে না তোমার জন্য, বলে দিলাম। বাতাসে শোষো শব্দ ছাড়া কোনো শব্দই হচ্ছে না। তে আশেপাশে তাকিয়ে আবারও বলতে শুরু করলো, আমি জানি তুমি এখানেই আছো, সামনে আসো আমার। কথাগুলো বলতে বলতে পিছনের দিকে যেতে হঠাৎ পিছলে পড়ে যাইতে, কিন্তু তখনই কেউ একজন ঝড়ের গতিতে এসে ওর হাত ধরে ফেলে। তের হাত ধরে এক টানে নিজের বুকের সাথে লেপ্টে নেয় সে। আচমকা এমন হওয়ায় ঘাবড়ে যাইতে চোখ খিচে বন্ধ করে নেয় ও। যে তেকে বাঁচালো সে অন্য আর কেউ না, বরং জংকুক। ওই ভীতু চোখ দেখে হালকা হাসে জংকুক। জংকুক গভীর দৃষ্টি নিয়ে দেখছে তেকে। হঠাৎ ডান হাতের মোলায়েম মাফলারটা সযত্নে তের গলায় পেঁচিয়ে দেয় ও। এভাবে কারোর স্পর্শ পেয়ে তে পিটপিট করে চোখ খুলে সামনেই জংকুককে দেখে চমকে যায়। জংকুক হালকা হেসে ঘাড় বাঁকিয়ে তেকে বলে, তে? এক ঝটকায় জংকুকের থেকে সরে যায়। অবাক হয়ে প্রশ্ন করে তে, কে তুমি? এত জলদি ভুলে গেলে আমায় তে? ড্রামা বন্ধ করো, আমার প্রশ্নের উত্তর দাও। কে তুমি? এতদিন ধরে তুমি আমাকে ফলো করছো, তাই না? জংকুক মাথা নাড়িয়ে হ্যাঁ বলে।
কেন? বি মাই প্রিন্সেস। মৃদু হেসে হাত বাড়িয়ে দেয় জঙ্কুক। তে জঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ওর কথা মাথার উপর দিয়ে যাচ্ছে তের। মাথা ঠিক আছে তোমার? বিস্মিত কণ্ঠে বলল তে। তের কথায় জঙ্কুক হেসে দেয়, তারপর দু কদম এগিয়ে তের মুখোমুখি দাঁড়িয়ে ওর দিকে কিছুটা ঝুঁকে বলে, রাগলে তোমাকে কত কিউট দেখায়। গাল দুটো একদম স্ট্রবেরির মতো লাল হয়ে যায়। জঙ্কুকের কথায় তে দু হাত দিয়ে নিজের গাল চেপে ধরে আর চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে বলেও, আমার পিছু আর আসবে না বলে ঘুরে হাঁটা শুরু করলো। তের কথা শুনে হেসে দেয় জঙ্কুক, তারপর দু হাত কোটের পকেটে গুজে নাচতে নাচতে তের পিছু পিছু যেতে শুরু করেও। জঙ্কুকের এমন কাজে তে বিরক্ত হয়ে পেছন ঘুরে রেগে বলতে শুরু করলো, সমস্যা কি তোমার? আমার পিছু কেন করছো? কি চাই তোমার? জঙ্কুক তের দিকে আঙুল তুলে বলল, তোমাকে মানে? মানে তুমি সেদিন আমাকে সাহায্য করেছো, আর আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী যদি কখনো কোনো মানুষ আমাদের সাহায্য করে তাহলে আমরা তাদের সারা জীবন সুরক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আর আমি তো নিজেই সেই রাজ্যের একজন প্রিন্স, তাই এখন আমার দায়িত্ব আরো বেশি। তাই নিয়ম অনুযায়ী এখন থেকে আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব, সব বিপদ সব পরিস্থিতি থেকে। তুমি চাইলেও আমি তোমার কাছ থেকে দূরে যেতে পারবো না। আমি ওয়েট। জঙ্কুকের কথার মাঝে তাকে থামিয়ে তে বলে, আমাদের রাজ্য মানে? আর আমি কখন তোমাকে সাহায্য করলাম? তোমাকে তো এর আগে কখনো দেখিনি আমি। দেখেছো, সাহায্য করেছো। তোমার গলার মাফলারটা দেখো, তাহলে সব মনে পড়ে যাবে। এর সাথে সাথে গলা থেকে মাফলারটা খুলে দেখতে শুরু করে। সেদিনের মাফলারটা এটা। অবাক হয়ে তাকায় তে জঙ্কুকের দিকে। এটা তো আমি ওই উলফটাকে বেঁধে দিয়েছিলাম, তোমার কাছে কিভাবে? উলফ না তে, ওয়েরউলফ। সেটা আমি ছিলাম, তুমি আমার আঘাতেই এটা বেঁধে দিয়েছিলে। তার মানে তুমি সেই উলফটা? ভয়ে ভয়ে পা পিছিয়ে নাইতে। উফ তে, উলফ না ওয়েরউলফ। দাঁড়াও, আমি তোমাকে সুন্দর করে নিজের পরিচয় দিচ্ছি। 2-3 কদম পিছনে চলে যায় জঙ্কুক। তার বুকে বাম হাত রেখে হালকা ঝুঁকে বলতে শুরু করে ও, আমি জঙ্কুক, জিওন জঙ্কুক, ওয়েরউলফ কিংডমের একমাত্র প্রিন্স, দ্য প্রিন্স অফ ডার্কনেস। নাইস টু মিট ইউ। হালকা হেসে হাত বাড়িয়ে দেয় তের দিকে। তে যেন এখনো ঘোরের মধ্যে আছে। জঙ্কুকের কথাগুলো বিশ্বাসই করতে পারছে না ও। তুমি মজা করছো তাই না? ভ্যাম্পায়ার, ওয়েরউলফ এসব রিয়েল হয় না, সবকিছুই অবাস্তব, কাল্পনিক। এগুলো রিয়েল থেকেই তো কাল্পনিক লেখা হয়। তে, তুমি আগে আমাকে তে বলে ডাকা বন্ধ করো। আমার নাম তেইয়ং। তে নামে ডাকার অধিকার দিইনি তোমায়। জঙ্কুক মুচকি হেসে বলে, কিন্তু আমার তো তে নামেই তোমাকে ডাকতে বেশি ভালো লাগে। আর তাছাড়া জঙ্কুকের সাথে তে নামটাই বেশি মানায়। মানানো লাগবে না, আমার নাম তেইয়ং, তাই আমাকে তেইয়ং বলেই ডাকবে। আর হ্যাঁ, তুমি যদি ভেবে থাকো আমি তোমার এই অদ্ভুত গল্পে বিশ্বাস করেছি, তাহলে তোমার ধারণা সম্পূর্ণ ভুল। তোমার কোনো কথাই আমার বিশ্বাস হয়নি। তাহলে তোমাকে বিশ্বাস করানোর জন্য কি করতে হবে আমায়? কিচ্ছু করতে হবে না তোমায়, জাস্ট আমার কাছ থেকে দূরে থাকো। কথাগুলো বলেই তে পিছন ফিরে হাঁটা ধরলো, কিন্তু তের কথাগুলো অগ্রাহ্য করে জঙ্কুক আবারও ওর পিছু যায়। তে এবার আরো জোরে জোরে হাঁটা শুরু করে, কিন্তু সাথে সাথে জঙ্কুকও। তে এক পর্যায়ে দৌড়াতে শুরু করে। জঙ্কুক হেসে দেয়, তারপর ও পিছন পিছন দৌড় দেয়। পরের দিন ক্লাস করছে তে, কিন্তু ওর সমস্ত ধ্যান গিয়েছে জঙ্কুকের ওপর। গত রাতের কথাগুলো ভেবে ভেবে যেন মাথা ঘুলিয়ে যাচ্ছে ওর। একা একদম শেষের সিটে বসে আছে তে। আশেপাশে বাকি সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। টেবিলে ভর দিয়ে গালে হাত রেখে রাতের কথাগুলো ভাবছে ও। হঠাৎ নিজের পাশে কারো উপস্থিতি টের পেতেই পাশে তাকাইতে। পাশের মানুষটিকে দেখে যেন চোখ বড় বড় হয়ে যায় ওর। জঙ্কুক বসে আছে, মুচকি হেসে তের দিকে তাকিয়ে আছে। তে অবাক হয়ে বলে, তুমি তুমি এখানে কেন? তোমার জন্য। তোমাকে বলেছিলাম না আমার কাছ থেকে দূরে থাকতে, কিন্তু তুমি দেখি আমার কলেজ অবধি চলে আসলে। তে, তুমি সব সময় এত রুড ভাবে কথা বলো কেন? একটু সুইট ভাবেও তো কথা বলা যেতে পারে। আমি রুড, তাই সব সময় রুড ভাবেই কথা বলি। এই জন্যই বলছি আমার কাছ থেকে দূরে থাকতে। তোমার তো এই রুড বিহেভি আমার অনেক ভালো লাগে। তোমার রাগি ফেসটা অদ্ভুত সুন্দর, রাগি ভয়েসটাও অদ্ভুত সুন্দর। তোমাকে দেখলেই অদ্ভুত ভালো লাগা কাজ করে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো অবাক হয়ে শুনছে জঙ্কুকের কথাগুলো। এর আগে
আগে কখনো কেউ ওকে এভাবে ওর সৌন্দর্যের বর্ণনা দেয়নি। উল্টো সবাই ওর কাছ থেকে দূরত্ব তৈরি করে নিত। জংকুক সত্যিই অদ্ভুত। তে হঠাৎ উঠে দাঁড়ায়, ব্যাগ গুছিয়ে বের হয়ে যায়। জংকুক ওর পিছু পিছু চলে যায়। এভাবেই দিন যাচ্ছিল। জংকুক যেন তার ছায়াসঙ্গী হয়ে উঠেছে। কখনো তেকে একা ছাড়ে না ও। এমনকি রাতেও যখন তে ঘুমিয়ে থাকে চুপচাপ ওর মাথার পাশে বসে সারা রাত ওকে দেখে। আর তে ও কখনো জংকুককে নিজের পাশে মেনে নিতে পারে না। সব সময় জংকুককে ইগনোর করার চেষ্টা করে ও। এখন ক্যাফেতে বসে আছে তে, ওর সাথে জিমিন। জিমিন নিজের মতো করে গল্প করছে, কিন্তু তে ওর চোখ আশেপাশে জংকুককে খুঁজছে। আজকে সারাদিনও জংকুক তের সামনে আসেনি। তে বিচলিত চোখ যেন জংকুককে খুঁজতে ব্যস্ত। ও মুখে যদিও সবসময় জংকুককে নিজের কাছ থেকে দূরে থাকতে বলে, কিন্তু ওর মনে অজান্তেই জংকুক ঘর করে নিয়েছে। জংকুকের উপস্থিতি যেন তেকে নতুন এক অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আর এই অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা। এতদিনে কখনো জংকুক তের চোখের আড়াল হয়নি, কিন্তু আজ অদ্ভুত লাগছে তের। কারণ আজ এই প্রথমবার জংকুকের উপস্থিতি অনুভব করতে পারছে না ও। সকাল থেকে রাত হয়ে গেছে, অথচ জংকুক আসছে না। মনের মধ্যে কিছু একটা শূন্যতা অনুভব হচ্ছে ওর। তুই ঠিক আছিস তে? তেকে অন্যমনস্ক দেখে ওকে প্রশ্ন করলো জিমিন। হ্যাঁ ঠিক আছে আমি। তোকে আমার অন্যমনস্ক লাগছে কেন? না তেমন কিছু না, বাসায় যেতে হবে, দেরি হচ্ছে, কাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। ক্যাফে থেকে বেরিয়ে আসে তে, বারবার পিছনে ফিরে তাকাচ্ছে ও। এই বুঝি হঠাৎ জংকুক সামনে চলে আসবে, ওকে তে বলে ডাকবে, কিন্তু এমন কিছুই হলো না। বাসার সামনে এসে থেমে যায় ও। চোখের কোণে পানি চিকচিক করছে ওর। কষ্ট হচ্ছে তের, যা প্রকাশ করার মতো না। জংকুককে তাহলে আমার উপর বিরক্তি হয়ে চলে গেল? তাহলে কি আমি আবারও একা হয়ে গেলাম? ভাঙা ভাঙা গলায় বলল তে। চোখ মুছে বাড়ির ভিতর প্রবেশ করলো তে। দরজা লাগিয়ে লাইট না জ্বালিয়ে নিজের রুমে চলে আসলো। রুমের লাইট জ্বালানোর জন্য সুইচে হাত দেওয়ার আগেই হঠাৎ রুমের মধ্যে একে একে মোম জ্বলে উঠলো। মোমের আলোতে পুরো রুম আলোকিত হয়ে আছে। তে অবাক চোখে তাকায় চারপাশে। হঠাৎ কানে ভায়োলিনের সুর ভেসে আসে ওর। ভায়োলিন বাজাতে বাজাতে জংকুক তের সামনে এসে দাঁড়ায়। ভায়োলিনটা রেখে টেবিল থেকে একটা কেক তুলে তের সামনে ধরে বলে, হ্যাপি বার্থডে তে। তুমি কি আমাকে মিস করছিলে? সরি তোমাকে অপেক্ষা করানোর জন্য। তে ছলছল চোখে তাকিয়ে আছে জংকুকের দিকে। জংকুকের কথায় প্রতি উত্তরে অভিমানী সুরে বলে, আমি কেন মিস করব তোমাকে? আমি একদমই তোমার কথা ভাবিনি। ও সমস্যা নেই, চলো কেক কাটি। টেবিলে কেকটা রেখে তের হাত ধরে নিজের পাশে দাঁড় করালো জংকুক। কেকটা কাটো। তে তবুও চুপ করে দাঁড়িয়ে আছে। জংকুক হুট করেই তের হাত ধরে কেকটা কাটতে শুরু করে। তে রেগে গিয়ে বলল, কি করছো তুমি? তুমি এমন কেন তে? কোনো কথা বলে রাজি করাতে পারি না তোমায়। তের হাত ধরে কেকটা কেটে নেয় জংকুক। তারপর কেকের পিস তুলে তের মুখের সামনে ধরে। তে মুখ বুজে দাঁড়িয়ে আছে। কিছু একটা ভেবে জংকুক বলে, ডোন্ট ওয়ারি তে, আমি তোমাকে ফোর্স করব না। আমি জানি তে, ভালোবাসা কখনো জোর করে হয় না। আর আমি তোমাকে কখনোই আমাকে ভালোবাসতে জোর করব না। শুধু নীরবে তোমার পাশে থাকবো, তোমাকে প্রোটেক্ট করব। নিজের পকেট থেকে একটা ব্রেসলেট বের করে জংকুক। তারপর তের ডান হাত নিজের হাতে নিয়ে ব্রেসলেটটা পরিয়ে দেয়। তে গভীর দৃষ্টিতে তাকায় ব্রেসলেটের দিকে। বাদামি রঙের স্টোনের ব্রেসলেট, দেখতে কিছুটা অদ্ভুত। এটা সব সময় নিজের কাছে রেখো। কেন? এটা তোমাকে প্রোটেক্ট করবে। কার কাছ থেকে? ভ্যাম্পায়ার। আমার ফ্রেন্ড এটা আমাকে দিয়েছিল আমার সুরক্ষার জন্য। আমি তোমাকে দিলাম। তোমার ফ্রেন্ড? আমার ফ্রেন্ড জেহব। ও ভ্যাম্পায়ার কিংডমের প্রিন্স। শুধু ফ্রেন্ড বললে ভুল হবে, ও আমার ভাই। ভ্যাম্পায়ার প্রিন্স তোমার বন্ধু কিভাবে? আমি যতটুকু জানি ভ্যাম্পায়ার আর ওয়্যারউলফরা শত্রু একে অপরের। কিন্তু আমাদের সম্পর্কটা ভাইয়ের মতো। আমরা একে অপরকে বিশ্বাস করি যে আমরা কখনো একে অপরের ক্ষতি করব না। যদি কোনোদিনও তোমার বিশ্বাস ভেঙে দেয়, জংকুক মুচকি হেসে বলে, এমন কোনোদিনও আসবে না। তে চুপ হয়ে যায়। ও ভেবে পাচ্ছে না জংকুক বোকা নাকি ইনোসেন্ট। এভাবে নিজের শত্রুর উপর কিভাবে কেউ অন্ধভাবে বিশ্বাস করতে পারে। তেকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জংকুক বলে, তোমার হয়তো ঘুম পাচ্ছে তে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি কাল আসবো। গুড নাইট তে। জংকুক তের দিকে তাকিয়ে হালকা হেসে বেরিয়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তে। হঠাৎ কিছু একটা ভেবে জংকুকের পিছনে ছুটে যায়। বাইরে বের হতেই দেখে জংকুক চলে যাচ্ছে। পিছন থেকে জংকুককে ডাক দিতে গিয়েও থেমে যায়। জংকুক চলে যাচ্ছে। হঠাৎ কিছু একটা ভেবে
দৌড়ে জাংকুকের কাছে চলে যায় তে। পিছন থেকে জড়িয়ে ধরে জাংকুককেও। জাংকুক থেমে যায়। স্টে উইথ মি জাংকুক, প্লিজ ডোন্ট গো। তে জাংকুককে জড়িয়ে ধরেছে, ওকে যেতে বারণ করছে। অবিশ্বাস্য লাগছে জাংকুকের কাছে। অবাক হয়ে পিছনে ফিরে জাংকুক। তুমি আমাকে নিজের পাশে থাকতে বলছো? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কেন, ভালোবাসো আমায়? ঠোঁটে বড় একটা হাসি টেনে বলল জাংকুক। তে মাথা নিচু করে বলে হয়তো। জাংকুক অবাক হয়ে বলে হয়তো? এতদিনে শুধুমাত্র হয়তো? সমস্যা নেই, আর কিছুদিন পর এই হয়তো শব্দটা হ্যাঁতে পরিবর্তন হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি গিভ আপ করবো না তে। তুমি এমন কেন? কেমন? সবার থেকে ভিন্ন, সবার থেকে স্পেশাল। তুমিও তো স্পেশাল। জাংকুক জড়িয়ে ধরে থেকে। কিছুটা দূরে সুগা দাঁড়িয়ে আছে, আর তার পাশে জিমিন। ওরা ভুল করছে, আপনার উচিত ওদেরকে থামানো। তে আমার বন্ধু, ওর কোনো ক্ষতি হোক আমি চাই না। একজন ওয়ারউলফ কখনো কোনো মানুষকে ভালোবাসতে পারে না, এটা সম্ভব না। আমি জানি জিমিন, কিন্তু আমি প্রিন্সকে বাধা দিতে পারবো না, কারণ উনি আমাদের প্রিন্স। আর জিমিন, এ ভুল শুধুমাত্র প্রিন্সকে একা করছে না, ভ্যাম্পায়ার প্রিন্স যেহোবো একই ভুল করছেন। তারা ভুলে গেছেন যে তারা মানুষদের থেকে ভিন্ন। এর পরিণতি ভালো হবে না জিমিন। তাহলে আমাদের কি করা উচিত এখন? আমাদের কিছুই করার নেই জিমিন। যেহোবা জাংকুক দুজনেই একই পথে হাঁটছে। এখন শুধু আমাদের একটা কাজই করণীয়। কি? অপেক্ষা। ওরা যে পথে হাঁটছে সেটা কঠিন হবে, আর আমার ভবিষ্যৎ গণনা মতে এ পথে কারো না কারো মৃত্যু নিশ্চিত। জিমিন ঘাবড়ে গিয়ে বলে কার মৃত্যু? জাংকুক, তে, যেহোবা সে যে কেউ হতে পারে, কিন্তু এতটুকু নিশ্চিত যে মৃত্যু হবে। এদিকে জাংকুকের হাত ধরে বরফে ঢাকা পথে হাঁটছে তে। জাংকুক, হ্যাঁ বলো। তুমি কখনো আমার উপর বিরক্তি হয়ে আমাকে ছেড়ে চলে যাবে না তো? কখনো না তে। জাংকুক তোমার উপর কখনো বিরক্ত হতেই পারে না, কিন্তু তবুও যদি তুমি চাও, একটা উপায় আছে যেটা তুমি আর আমি কখনো আলাদা হব না। কি সেটা? থেমে যায় জাংকুক, তারপর তের হাত দুটো নিজের হাতে নিয়ে বলে বি মাই প্রিন্সেস তে। মুচকি হাসিতে তোমাকে খুব সুন্দর দেখায়। আই নো, যেহোবো এটা বলে। সত্যি বলে? তাহলে তোমার প্রিন্সেস হতে হলে কি করতে হবে আমায়? বেশি কিছু না, শুধু তোমাকে কথা দিতে হবে যে তুমি সব সময় সব পরিস্থিতিতে আমার পাশে থাকবে, প্রত্যেক জন্মে শুধু আমাকে ভালোবাসবে। আমি ছাড়া তোমার জীবনে দ্বিতীয় কারো স্থান হবে না। এতটুকুই, আমি কথা দিলাম। আরো 2 বার বলো। 3 বার বলতে হয় তে। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। সাথে সাথে তের ঘাড়ে অদ্ভুত